আমার ঘড়িটা, আমার লাল পরি। কি হয়েছে বাবা, এভাবে কাঁদছিস কেন? পড়ে গিয়েছিলি কোথাও? না মা, ঘড়িটার সুতা কেটে গিয়ে ওই তাল গাছে আটকে গেছে। হ্যাঁ, কোন তাল গাছ? মাঠের শেষের ওই ভুতুরে গাছটায়? আমি তো আগে বলেছিলাম ওদিকে ঘুরে ওড়াস না। এখন বোঝ মজা। সোনিয়া, চুপ কর। তোর ভাই কাঁদছে আর তুই মজা করছিস? মা, আমি ঘড়িটা আনবো, ওটা আমার সবচেয়ে প্রিয় ঘড়ি, বাবা শহর থেকে এনে দিয়েছিল। একদম না, ওই গাছের কাছেও যাবে না। জানিস না ওটা কত অপয়া গাছ? দিনের বেলাতেও কেউ ওটার কাছে যায় না। হ্যাঁ মিজু, সবাই বলে ওই গাছে একটা বাচ্চা ভূত থাকে, যে ওই গাছে ওঠে সে আর ফেরে না। ওসব মিথ্যে কথা, আমার ঘড়ি চাই, আমি যাবই। একটা কথাও বলবি না। চল আমার সাথে, কোনো ঘড়ি আনতে হবে না। তোর বাবা এলে আমি আরেকটা আনিয়ে দেব। না, আমার ওই লাল পরিই লাগবে। ওটা শুধু ঘড়ি না, ওটা আমার বন্ধু। ঘড়ি আবার বন্ধ হয় নাকি? পাগল একটা। চল বলছি, ঘরে চল। আজ আর তোর খেলাধুলা করতে হবে না। বিকেলের দিকে নাজমা উঠোনে বসে সবজি কাটছিলেন। প্রতিবেশী জামিলা এবং ফরিদা সেখানে আসেন। নাজমা আপা, মুখটা এমন শুকনো কেন? মিজানের শরীর ভালো তো? আর বলবেন না জামিলা ভাবি, ছেলের কাণ্ড দেখে মাথা খারাপ হয়ে যাচ্ছে। ওর শখের ঘড়িটা নাকি ওই ভুতুরে তাল গাছে আটকে গেছে। এখন বায়না ধরেছে ওটা আনতে যাবে। বলেন কি? সর্বনাশ! ওই গাছের কাছে ভুলেও যেতে দেবেন না আপা। আমার শাশুড়ির কাছে শুনেছি, বহু বছর আগে ওখানে একটা বাচ্চা ছেলে খেলতে গিয়ে গাছ থেকে পড়ে মারা গিয়েছিল। তারপর থেকে ওর আত্মাই নাকি ওই গাছে থাকে। শুধু তাই না ফরিদা, লোকে বলে সন্ধ্যের পর নাকি ওই গাছের নিচ থেকে বাচ্চার কান্নার আওয়াজও আসে। ছি ছি, এসব কি বলছেন ভাবি? আমার তো শুনেই গা কাটা দিচ্ছে। মা, শুনেছো জামিলা চাচি কি বলছেন? এখন তো আমারও মেজোকে নিয়ে চিন্তা হচ্ছে। ও তো একটা আস্ত বোকা। ঠিকই তো, ছোট মানুষ, ওকে চোখে চোখে রাখবেন। ওই গাছের ছায়াও যেন ওর ওপর না পড়ে। কত বড় বড় সাহসী লোকও তো ওই গাছের পাশ দিয়ে যাওয়ার সময় দোয়া পড়তে পড়তে যায়। আমার তো মনে হয় ওই ঘুড়ির আশা ছেড়ে দেওয়াই ভালো। একটা ঘুড়ির জন্য তো আর জীবন দেওয়া যায় না, তাই না? একদম ঠিক বলেছেন। আমি ওকে ঘর থেকে বের হতে দিচ্ছি না, কিন্তু ছেলেটাও বড্ড জেদি। সারাদিন ধরে গোমরা মুখ করে বসে আছে। ওর জেদের কথা আর বলো না মা, ও ঠিক সুযোগ খুঁজছে। আমি ওকে চোখে চোখে রাখছি। মিজান এতক্ষণ তার ঘরের জানালা দিয়ে তাদের সব কথা শুনছিল। সবাই শুধু ভয় দেখায়, কেউ আমার কষ্টটা বোঝে না। আমার লাল পরিতে আমি একা থাকতে দেব না। ভূত হোক আর যাই হোক, আমি যাবই। মিজান বাবা, পড়তে বস। তোর বোনকে দেখ কেমন মন দিয়ে পড়ছে। কিরে, কথা কানে যায় না? কি করছিস? পড়ছে তো মা। মিজান জানালার পাশে দাঁড়িয়ে বাইরে দেখছিল। অন্ধকার হয়ে আসছে। দূর থেকে তাল গাছটা কালো দৈত্যর মতো লাগছিল। মা, মিজু কিন্তু আজ অদ্ভুত আচরণ করছে। একদম চুপচাপ। ওর মাথায় কি মতলব করছে কে জানে। সারাদিন বকাঝকা করেছি তো, তাই হয়তো মন খারাপ। তুই একটু খেয়াল রাখতো ওর দিকে। আমি রাতের খাবারটা বানিয়ে নিই। আচ্ছা, দেখছি। কিছুক্ষণ পর মিজান দেখলো সবাই নিজের কাজে ব্যস্ত। সুযোগ পেয়ে সে কোনো শব্দ না করে দরজাটা হালকা করে খুলে বেরিয়ে গেল। লাল পরি, ভয় পাস না, আমি আসছি। তোকে আমি ভূতের হাতে ছেড়ে দেব না। সৃষ্টিকর্তা, আমাকে সাহস দাও। আমি শুধু আমার ঘড়িটা নিয়ে চলে যাব। সে গাছের শক্ত খসখসে গায়ে হাত রাখলো। তারপর ধীরে ধীরে গাছে উঠতে শুরু করলো। হঠাৎ সে কোনো এক বাচ্চার কথা বলার আওয়াজ শুনতে পায়। তুমি এখানে কেন এসেছো? কে? কে কথা বলে? কেউ নেই, আমারই ভুল হয়তো হয়েছে। ভুল হয়নি, আমি এখানে আছি, তোমার ঠিক উপরে। মিজান ভয়ে ভয়ে উপরের দিকে তাকিয়ে চাঁদের আবছা আলোয় দেখলো একটা ডালে খালি পায়ে বসে আছে তারই বয়সী এক ছেলে। তুমি তুমি কি? তুমি কি ভূত? সবাই তো তাই বলে, কিন্তু আমি তো কাউকে ভয় দেখাই না। আমি শুধু একা থাকি। তুমি এখানে কি করছো? এটা তো তোমার বাড়ি না।
এটা এখন আমার বাড়ি। অনেকদিন ধরে আমি এখানে থাকি। আচ্ছা, তুমি এত রাতে এই গাছে কেন উঠছো? পরে যাবে তো। আমি আমার ঘড়িটা নিতে এসেছি। ওই যে উপরের ডালে আটকে আছে, ওটার নাম লালপরি। লালপরি? নামটা তো খুব সুন্দর। ঘড়িটা কি তোমার বন্ধু? হ্যাঁ। তুমি কিভাবে জানলে? আমি ওকে আমার বন্ধুর মতোই ভালোবাসি। আমার কোনো বন্ধু নেই, কেউ আমার সাথে খেলে না, সবাই আমাকে ভয় পায়। তোমার নাম কি? রিয়ান। তোমার নাম? আমার নাম মিজান। আচ্ছা রিয়ান, তুমি কি আমাকে ঘড়িটা পেরে দিতে সাহায্য করবে? ওটা তো অনেক উঁচুতে। হ্যাঁ করব, আমি তো এই গাছের সবকিছু চিনি। দাঁড়াও, আমি এখনই আনছি। রিয়ান বাতাসে হেঁটে হেঁটে গাছের আরো উপরের ডালে উঠে গেল। কিছুক্ষণ পরে সে লাল ঘুড়িটা হাতে নিয়ে নেমে এলো। এই নাও তোমার লালপরি। অনেক ধন্যবাদ রিয়ান, তুমি খুব ভালো। সবাই শুধু শুধু তোমাকে ভয় পায়। তুমি তুমি কি এখনই চলে যাবে? হ্যাঁ, মা চিন্তা করবে, আমাকে যেতে হবে। তুমি কি আবার আসবে আমার সাথে খেলতে? রিয়ানের চোখের দিকে তাকাতেই মিজানের মনটা গলে গেল। হ্যাঁ, আমি আসবো। আমি কাল আবার আসবো, তোমার জন্য খেলার জিনিস নিয়ে আসবো। আমরা একসাথে খেলবো। সত্যি? সত্যি তুমি আসবে? কথা দিচ্ছ? হ্যাঁ, কথা দিচ্ছি। পরদিন থেকে মিজান আর আগের মতো সারাদিন মাঠে থাকে না। বিকেল হলেই সে মায়ের চোখ এড়িয়ে কিছু না কিছু নিয়ে বেরিয়ে পড়ে। কখনো মার্বেল, কখনো লাটিম, কখনো মজার গল্পের বই। মা, তুমি কি একটা জিনিস খেয়াল করেছো? কি? মেজো আজকাল খুব অদ্ভুত আচরণ করছে। বিকেল হলেই কোথায় যেন উধাও হয়ে যায়, আবার সন্ধ্যার আগে আগে ফিরে। জিজ্ঞেস করলে বলে মাঠে ছিলাম, কিন্তু ওর জামা কাপড়ে একটুও ধুলোবালি থাকে না। হ্যাঁ, আমিও দেখেছি। ছেলেটা কেমন যেন আনমনা হয়ে গেছে। একা একা হাসে, আবার একা একাই চুপ করে কি যেন ভাবে। আজ আমি দেখলাম ও রান্নাঘর থেকে লুকিয়ে একটা বাটিতে করে পায়েস নিয়ে যাচ্ছিল। কোথায় নিয়ে গেল কে জানে। পায়েস? আমি তো আজ পায়েস রান্না করেছি ওর জন্যই, আর ও কিনা লুকিয়ে নিয়ে যাচ্ছে। দাঁড়া, আজ ওকে ধরতেই হবে। সেদিন সন্ধ্যায় মিজান যখন বাড়ি ফিরল, নাজমা তাকে চেপে ধরলেন। মিজান, সত্যি করে বল তো, তুই বিকেলবেলা কোথায় যাস? কেন মা, মাঠে তো যাই। মিথ্যে বলবি না, তোর বন্ধুরাও তোকে মাঠে দেখেনি। আর আজ বাড়িতে করে পায়েস নিয়ে কোথায় গিয়েছিলি? বল, না হলে কিন্তু বাবা এলে বলে দেব। আমি আমি একটা বন্ধুর কাছে যাই। বন্ধু? কোন বন্ধু? তাকে তো কোনোদিন আমরা বাড়িতে দেখিনি। নাম কি তার? ওর নাম রিয়ান। ও এখানে নতুন এসেছে। রিয়ান? কই, এই পাড়ায় তো রিয়ান নামে কেউ নেই। কোথায় থাকে সে? ও ও মাঠের উপরে থাকে। ঠিক আছে, কাল তুই যখন ওর সাথে দেখা করতে যাবি, তোর বোনও তোর সাথে যাবে। আমরাও তো নতুন বন্ধুর সাথে পরিচিত হতে চাই। না না মা, আপু যেতে পারবে না। রিয়ান খুব লাজুক, ও অন্য কাউকে দেখলে কথা বলবে না। বাহ, এত লাজুক বন্ধু? ব্যাপারটা আমার মোটেও ভালো লাগছে না মা। তোর আর কিছু বলতে হবে না, কাল আমি নিজেই দেখবো ব্যাপারটা কি। মিজান বুঝে গেল তার গোপন বন্ধুত্ব আর বেশি দিন গোপন থাকবে না। তার খুব চিন্তা হতে লাগলো রিয়ানের জন্য। পরদিন বিকেলে মিজান চুপি চুপি আবার সে তালগাছের নিচে হাজির হয়। রিয়ান, রিয়ান, তুমি কোথায়? আমি এখানে তোমার জন্য অপেক্ষা করছিলাম। আজ কি এনেছো আমার জন্য? আজ কিছু আনিনি রিয়ান, আমার মন ভালো নেই। কেন, কি হয়েছে তোমার? কেউ বকেছে? আমার মা আর আপু সব জেনে গেছে। ওরা সন্দেহ করছে, ওরা তোমার সাথে দেখা করতে চায়। দেখা করতে চায়? কিন্তু কিন্তু ওরা যদি আমাকে দেখে ভয় পায়, যদি তোমাকে আর এখানে আসতে না দেয়? আমারও সেই ভয়টাই হচ্ছে। আমি কি করব বুঝতে পারছি না। তাহলে তুমি আর এসো না মিজান। আমার জন্য যদি কোনো বিপদ হয়, আমি সেটা সহ্য করতে পারবো না। আমি না হয় আবার আগের মতোই একাই থাকবো। না, আমি তোমাকে একা রেখে কোথাও যাব না। তুমি আমার বন্ধু, আমি একটা উপায় বের করবই। আচ্ছা রিয়ান,
তুমি সবসময় এই গাছে থাকো কেন? তুমি তোমার বাবা মায়ের কাছে যাও না? আমার বাবা মা তো আর নেই। অনেকদিন আগে আমি এই গাছের নিচে আমার এক বন্ধুর জন্য অপেক্ষা করছিলাম। সে আসবে বলে কথা দিয়েছিল। আমরা ঘুরে ওড়াবো বলছিলাম, কিন্তু সে আসেনি। আমি তার জন্য অপেক্ষা করতে করতে এই গাছে উঠেছিলাম, যদি দূর থেকে দেখা যায় তাই। হঠাৎ পা পিছলে। রিয়ান আর কিছু বলতে পারে না, তার গলা ধরে আসে। আর বলতে হবে না, আমি বুঝতে পেরেছি তোমার খুব কষ্ট, তাই না? আমার সাথে একজন বন্ধু দরকার ছিল, আমি জান, যে আমার সাথে খেলবে, কথা বলবে। এতদিন পর আমি তোমাকে পেয়েছি। আমি তোমাকে হারাতে চাই না। আমিও তোমাকে হারাতে চাই না রিয়ান। আচ্ছা শোনো, কাল বিকেলে তুমি গাছের নিচে থাকবে। আমি মা আর আপুকে নিয়ে আসবো। আমি ওদেরকে বোঝানোর চেষ্টা করব। ওরা যদি না বোঝে তখন তুমি সামনে আসবে। আমরা একসাথে ওদেরকে বোঝাবো যে তুমি খারাপ নও। ওরা কি আমাদের কথা বিশ্বাস করবে? চেষ্টা তো করতে হবে। বন্ধুদের জন্য এটুকু ঝুঁকি তো নিতেই হবে। ঠিক আছে, তুমি যা বলবে আমি তাই করব। পরের দিন বিকেলে নাজমা আর সোনিয়াকে সাথে নিয়ে মিজান মাঠের দিকে রওনা হলো। কোথায় তোর সেই রহস্যময় বন্ধু? এই মাঠটা খা খা করছে। মিজান, তুই যদি আমাদের সাথে মজা করে থাকিস তাহলে কিন্তু খুব খারাপ হবে। না মা, আমি সত্যি বলছি, তোমরা আমার সাথে এসো। একি, এই ভুতুরে গাছের কাছে নিয়ে এলি কেন? তোর বন্ধু কি এখানে থাকে? পাগল হয়ে গেছিস তুই? মিজান, চল এখান থেকে, জায়গাটা ভালো না। মা, তোমরা ভয় পেও না। আমার বন্ধু এখানে থাকে। ওর নাম রিয়ান। তার মানে তুই একটা ভূতের সাথে বন্ধুত্ব করেছিস? ভাই, তোর মাথাটা পুরোই গেছে। ও ভূত না, ও আমার বন্ধু। তোমরা ওকে না দেখে ওর সম্পর্কে কিছু বলো না। রিয়ান, বেরিয়ে এসো, ভয় পেও না। কিরে, তোর বন্ধু কোথায়? হাওয়া হয়ে গেল নাকি? আমি তো আগেই বলেছিলাম তুই বানিয়ে বানিয়ে কথা বলছিস। চল মিজান, বাড়ি চল। তোর মাথায় মনে হয় রোদ লেগেছে। না মা, ও এখানে আছে। ও ভয় পাচ্ছে তোমাদের। রিয়ান, তুমি যদি আমার সত্যি বন্ধু হও তাহলে বেরিয়ে এসো। হঠাৎ গাছের ডালপালাগুলো নড়ে উঠল, একটা শীতল বাতাস বয়ে গেল। গাছের গুড়ির আড়াল থেকে ধীরে ধীরে একটা মায়াবী চেহারার ছেলে বেরিয়ে আসলো। আমি আমি রিয়ান। এ তো ভূত! মা, পালাও! থামো, কেউ ওর কোনো ক্ষতি করবে না। ও কিছু করবে না তোমাদের। মিজান, সরে আয় বাবা, ও তোকে নিয়ে যাবে। না মা, ও আমাকে নেবে না। ও শুধু একজন বন্ধু চায়। ও খুব একা। বছরের পর বছর ধরে ও এখানে একা আছে। কেউ ওর সাথে কথা বলে না, খেলে না। তোমরা কি ওর কষ্টটা বুঝতে পারছো না? আমি কাউকে ভয় দেখাতে চাই না। আমি শুধু মিজানের মতো একজন বন্ধু চেয়েছিলাম। রিয়ানের করুণ কণ্ঠস্বর আর মিজানের আকুতি দেখে নাজমার মনটা গলে গেল। কিন্তু ও তো... তোমার নাম রিয়ান? তুমি এখানে কেন থাকো বাবা? রিয়ান তখন তার পুরনো গল্পটা আবার বলে। তাদের সব ভয় ধুয়ে মুছে যায়। আমরা তোমাকে ভুল বুঝেছিলাম, আমাদের মাফ করে দিও। তোমার কোনো দোষ নেই বাবা, দোষ তো আমাদের। আমরা না জেনেই তোমাকে ভয় পেয়েছি। আচ্ছা বাবা, আজকে আমরা যাই, আবার দেখা হবে তোমার সাথে। একদিন গ্রামের কয়েকজন মুরব্বীকে সাথে নিয়ে জামেলা আর ফরিদা মাঠের পাশ দিয়ে যাচ্ছিলেন। জামেলার চোখ পড়ে তাল গাছের দিকে। ওই দেখো ফরিদা, নাজমা আপার ছেলে মেয়ে দুটো তো পুরোই পাগল হয়ে গেছে। ভুতুরে গাছের সাথে কথা বলছি। চলো তো, গিয়ে দেখি ব্যাপারটা কি। তোমরা এই অপয়া গাছের নিচে কি করছো আর কার সাথে কথা বলছিলে? আমরা আমাদের বন্ধু রিয়ানের সাথে কথা বলছিলাম। বন্ধু? কই বন্ধু? এখানে তো কেউ নেই। আপনারাও কি দেখতে পাবেন না? কিন্তু ও এখানেই আছে। ও কোনো অপয়া ভূত নয়। ও খুব ভালো আর খুব একা। নাজমাও সেখানে এসে পৌঁছালেন এবং তিনি গ্রামের লোকেদের কাছে রিয়ানের পুরো গল্পটা খুলে বললেন। যদি তাই হয় তাহলে তো বাচ্চাটার আত্মার মুক্তির ব্যবস্থা করা দরকার। ও এভাবে আটকে থাকবে কেন? কিভাবে তার মুক্তি হবে? ওর জন্য দোয়া করতে হবে। ওর নামে গরিব দুঃখীদের খাওয়াতে হবে। ও
ওর অতৃপ্ত ইচ্ছা পূরণ করতে হবে। ওর একটাই ইচ্ছা ছিল, একজন খেলার সাথী। তুমি তো ওর সেই ইচ্ছা পূরণ করেছো বাবা। তোমার মতো বন্ধু পেয়ে ওর আত্মা শান্তি পেয়েছে। এখন শুধু আমাদের সবার দোয়ার দরকার। পরদিন সবাই রিয়ানের আত্মার শান্তির জন্য দোয়া করে। রিয়ানের বন্ধু পাওয়ার ইচ্ছা পূরণ হওয়ায় আর সবার দোয়ার ফলে তার আত্মার শান্তি ফিরে আসে। সন্ধ্যায় মিজান শেষবারের মতো রিয়ানের সাথে দেখা করতে গেল। রিয়ান, এসেছো বন্ধু? তুমি তুমি কি চলে যাচ্ছ? হ্যাঁ, আমার আর কোনো কষ্ট নেই। আমি এক সময় তোমার মনেই থাকবো। যখন তুমি কোনো ঘুরে উড়াবে, মনে করবে আমি তোমার সাথে আছি, ওই আকাশের অনেক উপরে। ভালো থেকো বন্ধু। আমাকে এত সুন্দর একটা বন্ধুত্ব দেওয়ার জন্য ধন্যবাদ। তুমিও ভালো থেকো রিয়ান।